দেখ তোদের ইএমএফটির সাজেশান আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে তোদের কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস নিয়ে এখন একটু ডিসকাশন করে দেবো। এরকম নয় যে শুধু আমাদের ম্যাকআউটের পরীক্ষাতেই সেগুলো এসছে। এই যে নিউমেরিক্যালসগুলো করব সেগুলো আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির এক্সামেতেই এসছে। সেরকম যে যে তোর এই টপিক সেম, কিন্তু যে কোয়েশ্চেনগুলো তোদের আসতে পারে সেইগুলোকে নিয়ে আমরা একটুখানি এখন ডিসকাশন করে দেব। তো সেই কথা মাথায় রেখে আমরা কাজগুলোকে এগোতে থাকছি। দেখ, প্রথম যে তোদের ওই ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে যে তোর নিউমেরিক্যালসটা আসতে পারে বা অন্যান্য পরীক্ষাতে এসছে, সেখানটা থেকে এরকম কথা বলা আছে। দেখ বলা আছে কীরকম, দেখ 3 পয়েন্ট চার্জেস, ওকে, 3টে পয়েন্ট চার্জ একটা ট্রায়াঙ্গেলের 3টে ভার্টেক্সে রাখা আছে। ওকে, মানে আমাদের সিচুয়েশানটাকে কীরকম বলা হচ্ছে, দেখ এই একটা ট্রায়াঙ্গেল দেওয়া হয়েছে, এই ট্রায়াঙ্গেলের 3টে ভার্টেক্সে 3টে চার্জকে রাখা হয়েছে। এখানেতে রাখা হয়েছে কাকে, Q1কে। সেই Q1টার চার্জ দেওয়া হচ্ছে কতখানি, 3 কুলম। আমি পুরো অঙ্কটা লিখছি না, জাস্ট তোদেরকে জিনিসটা বুঝিয়ে দিয়ে আমি এখান থেকে কী চেয়েছি সেটাকে বলে দেওয়ার চেষ্টা করছি। এখানে তারও একটা চার্জ রাখা হয়েছে এই ভার্টেক্সে Q2, সেই চার্জটাকে রাখা হয়েছে কত, 4 কুলম। এখানে তো আরও একটা ভার্টেক্স নেওয়া হয়েছে, সেই ভার্টেক্সেতে আমাদের চার্জ রেখেছি Q3, তার মধ্যে আমরা যে চার্জটা রেখেছি সেটা হচ্ছে কত, 5 কুলম। হলো, এবারেতে কথায় আয়, এই যে 3টে পয়েন্ট আছে, আমাদের যে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এরা হচ্ছে কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে আরও যে ইনফরমেশান আর কি দেওয়া আছে, দিস ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। হলো, আরও যে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে, দেখ এদের যে প্রত্যেকটা সাইড, অর্থাৎ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড দেখা হচ্ছে কত, 5 সেন্টিমিটার। আমাকে বের করতে বলা হচ্ছে কি, ফাইন্ড এনার্জি ডেন্সিটি অ্যাট দ্য সেন্টার অফ ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে আমাদের কাকে বের করতে বলা হচ্ছে, এনার্জি ডেন্সিটিকে। ফাইন্ড এনার্জি ডেন্সিটি। এনার্জি ডেন্সিটিকে তোদের এরকমভাবে ওয়ার্ডেতে না লিখেও দিতে পারে, সেটাকে তোদের কি দিতে পারে, স্মল ইউ বলে লিখে দিতে পারে। ক্যাপিটাল ইউ মানে হচ্ছে টোটাল এনার্জি, স্মল ইউ মানে বুঝে নিতে হবে এনার্জি ডেন্সিটি অ্যাট সেন্টার অফ ট্রায়াঙ্গেল। এবারে তো দেখ, এই অঙ্কটা যখনই দেবে তোদের কয়েকটা কথা ধরে নিতে হবে, যে সেন্টার বলতে আমাদের কাকে বোঝানো হচ্ছে। তাহলে তোদের কিছু মেনশন করা থাকুক বা না থাকুক, যখনই তোদের সেন্টারের কথা বলবে না, তোদের বুঝে নিতে হবে সেন্টার বলতে তোকে সেন্ট্রয়েডের কথা বলা হচ্ছে। গেল? তো এবারেতে কথা আসছে যে এর সেন্ট্রয়েড কোথায় আছে, এরকম একটা জায়গাতে আছে। তো সেই জায়গাতে আমাদেরকে বের করতে হবে কি না, এনার্জি ডেন্সিটি। তাহলে প্রথমে আমরা কি করব, যে এনার্জি ডেন্সিটি মানে স্মল ইউ, সেটা মানে হয় কত, হাফ এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার। এপসাইলন নট তার ভ্যালু আমাদের সবার জানা আছে 8.854 ইন্টু 10⁻⁻12। কিন্তু আমাদের ই এর ভ্যালু জানা নেই, অর্থাৎ এই সেন্টার পয়েন্টে তার ইটাকেই কিন্তু আমাদের প্রথমেতে বের করে নিতে হবে। তো তার জন্যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমেতে সেন্টারেতে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব। তো সেন্টারেতে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আমাদের কাছে যা প্রসিডিওর আছে করব। প্রথমেতে 3টেই আমাদের পজিটিভ চার্জ বলা হয়েছে, তাহলে 3টে পজিটিভ চার্জের জন্যেই আমাদের এখান থেকে কি করতে পারবো বল, যা ইলেকট্রিক ফিল্ড পাবো প্রত্যেকটাকে আমরা অ্যাডিশন করতে পারবো। আর কথা আসছে কি, এইখান থেকে এই সেন্টার থেকে এই পয়েন্টের ডিস্ট্যান্স, সেই ডিস্ট্যান্সটা কতখানি হবে না, সেই ডিস্ট্যান্সটা আমাদের বুঝতে পারছিস কি, ধর এই পয়েন্টটার নাম নিয়ে নে এ, এই পয়েন্টটার নাম নিয়ে নে ও। তাহলে আমাদের একটা কাজ থাকবে যে এ ও তার ভ্যালু কতটা আসবে না, সিম্পল কথা। আমরা সবাই কি শিখেছি, যে যদি আমাদের এখান থেকে এই ডিস্টেন্স, অর্থাৎ ভার্টেক্স থেকে অপোজিট সাইডের ডিস্টেন্সের কথা বলি, সেই ডিস্টেন্সটা আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হয় কত না, সেটা শিখেছি হচ্ছে √3a/2। কিন্তু আমাদের এটাও শিখেছি ভার্টেক্স মানে ভার্টেক্স থেকে সেন্ট্রয়েড অব দ্য ডিস্টেন্সটা কতখানি হয় না, 2/3 দিয়ে
এ করতে হয়, কারণ সেটা 2:1 রেশিওতে কাট করে। তাহলে আমাদের সেখান থেকে পেয়ে যাব কত, এই এ ও তার ডিস্টেন্সটা পেয়ে যাব কত, a/√3। তাহলে Q1 এর জন্যে ওখানে যে ইলেকট্রিক ফিল্ড পাবো তার ভ্যালুটা কত পেয়ে যাব না, দেখ Q1/r²। r² মানে কত, এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে কত a², সেটার জন্য এখানেতে 3 চলে এলো। তাহলে এটা চলে গেল কোথাও E1টা। সিমিলারলি আমরা কি বলতে পারবো, দেখ E2 তার ভ্যালুটা কত চলে আসবে, দেখ 3kQ2/a²। সিমিলারলি E3 তার ভ্যালুটা কত পেয়ে যাব, দেখ সেটাও পেয়ে যাব 3kQ3/a²। তাহলে এবারেতে তিনটের জন্য যে টোটাল ইলেকট্রিক ফিল্ড, প্রত্যেকটাই পজিটিভ চার্জ আছে, প্রত্যেকটাই পজিটিভ চার্জ থাকলে সেখানে আমাকে এবারে আলাদা আলাদা করে তার ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, বের করে তার এফেক্টিভ কম্পোনেন্টকে ক্যালকুলেট করতে হবে। প্রথম কথা দেখ যে এই Q3 তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোথায় থাকবে, নিশ্চয়ই বুঝতে পারছি তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন থাকবে এটা। Q1 তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোথায় থাকবে, এটা। Q2 তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোথায় থাকবে, না এটা। তাহলে দেখ আমাদের এফেক্টিভ ইলেকট্রিক ফিল্ড বলতে গেলে কার জন্য কীরকমভাবে বের করতে হবে সেটাকে আমরা একটু দেখব। প্রথম কথা দেখ, এই যে ইলেকট্রিক ফিল্ডটা আছে আর এই ইলেকট্রিক ফিল্ডটা আছে, সমস্ত ইলেকট্রিক ফিল্ডগুলোকে আমরা একটা কাজ করব, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর ব্রেক করে দেব। তো দেখ প্রথমেতে নেট ইলেকট্রিক ফিল্ড করার সময় আমি কীরকমভাবে বলছি, দেখ E1 প্লাস E2 প্লাস E3, ওকে, তাদের ডেফিনেটলি ভেক্টর সামেশন করতে হবে। E1টার ডিরেকশন কোথায় আছে, দেখ এটা হচ্ছে E1। E1টাকে যদি আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করি কীরকম ঘটনা দেখতে পাবো, এই দিক বরাবর একটা কম্পোনেন্ট চলে যাবে আর এই দিক বরাবর একটা কম্পোনেন্ট চলে যাবে। এই এক্স অ্যাক্সিস বরাবর তার যে কম্পোনেন্ট তার ভ্যালু কত থাকবে, E1 cos 30 ডিগ্রি i ক্যাপ, প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর তার কম্পোনেন্ট কত চলে যাবে, E1 sin 30 ডিগ্রি j ক্যাপ, রাইট। E2 এর ডিরেকশান কোথায় আছে, এদিকটা আছে E2 এর ডিরেকশান, তাকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করে দিই। তাহলে তাকে দুটো কম্পোনেন্ট ডিভাইড করলে একটা কম্পোনেন্ট তোর চলে যাবে নেগেটিভ এক্স অ্যাক্সিসে, রাইট, এদিকটাতে। তাহলে তার জন্য আমরা লিখে দেবো কত, -E2 cos 30 ডিগ্রি, রাইট, সেটা হচ্ছে কত i ক্যাপ। সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসে, পজিটিভ ওয়াই অ্যাক্সিসে কতখানি যাচ্ছে না, তার জন্য লিখবো হচ্ছে E2 sin 30 ডিগ্রি j ক্যাপ। আর পড়ে আছে কোনটা না, E3টার জন্য। E3 সেটা সরাসরি নেগেটিভ ওয়াই অ্যাক্সিসেতেই আছে, তাহলে তার জন্য আমাদের সেখান থেকে সরাসরি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস মানে আমরা কত লিখে দেবো, -E3 j ক্যাপ, রাইট। তাহলে এই সমস্ত জিনিসগুলোকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের দিকগুলোকে আমাদের ব্রেক করে নিলে কত পেয়ে যাচ্ছি, দেখতো E1 cos 30 ডিগ্রি, তারপরে তো পাচ্ছি কাকে, দেখ -E2 cos 30 ডিগ্রি, এই দুটোই শুধু i ক্যাপ বরাবর আছে। জে ক্যাপ বরাবর কে কে আছে, দেখতো জে ক্যাপ বরাবর আছে E1 sin 30 ডিগ্রি প্লাস E2 sin 30 ডিগ্রি মাইনাস E3, সেটা চলে গেল কোথায়, জে ক্যাপ বরাবর। তাহলে দেখ এবারে তো এখান থেকে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ভ্যালুটা, সেটার জন্য তোদের এই E1 E2 E3 ভ্যালুটাকে বসিয়ে দিবি, দিয়ে তোরা এখান থেকে তোরা করবি কি না, মড অফ ইলেকট্রিক ফিল্ডটাকে তোরা বের করে নিবি। তোরা সেটা বুঝতে পারছিস, √(x² + y² করে ক্যালকুলেট করবি, করে তোদের এখান থেকে এই ইকুয়েশানটাতে তার ভ্যালুটাকে বসিয়ে দিবি, বসিয়ে দিলেই তোরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবি। তাহলে আমার ক্যালকুলেশন করে দেখানোর দরকার নেই, কিন্তু লজিকটা তোদের বুঝিয়ে দেওয়ার দরকার, বুঝিয়ে দিলাম, জিনিসটাকে ছোট করে দিচ্ছি। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার ভালো চান্স আছে, একবার তোরা রেডি করে নে।
তাহলে তোরা দেখে নিলি এইরকম টাইপের কিন্তু নিউমেরিক্যালস পরীক্ষা একটা আসার ভালো রকম চান্স আছে। তাহলে এটাকে তোদের একটা এক্সাম্পল 1 বা টাইপ 1 যেটা তোদের আমি দেখিয়ে রাখলাম। গেল। এরপরে তো চলে আয় তোরা পরবর্তী টাইপ, যে টাইপের একটা তোদের নিউমেরিক্যালস আসতে পারে বা পরীক্ষায় এসছে সেটাকে তোদের একটুখানি দেখিয়ে দেব। দেখ, এটা হচ্ছে তোর ওই ম্যাগনেটিজম থেকে আসা অঙ্ক, ম্যাগনেটোস্ট্যাটিক্স থেকে আসা অঙ্ক। সেখানটাতে তোদের কীরকম কথা দিয়ে দিয়েছে সেটাকে দেখ। আচ্ছা, তাহলে এটাকে আমরা নিয়ে নেবো কাকে? টাইপ 2 হিসাবে, রাইট? টাইপ 2 এতে তোদের আমি যেটার কথা শিখিয়ে দিচ্ছি বা যেরকম কোয়েশ্চেন আসতে পারে সেটা ধর, তোকে দিয়ে দিয়েছে কি এইচ, তার ভ্যালু দিয়ে দিয়েছে হচ্ছে ওয়াই এ এক্স মানে তোরা বুঝতে পারছিস আই ক্যাপের কথা বলা হচ্ছে, মাইনাস এক্স এ ওয়াই অর্থাৎ জে ক্যাপের কথা বলছে। তার ভ্যালু আমাদের বলে দেওয়া আছে কত? অ্যাম্পিয়ার পার মিটার, কেননা এইচ তার ইউনিট হয় কত? অ্যাম্পিয়ার পার মিটারেতে। কোন প্লেনেতে আছে সেটাও বলে দেওয়া হচ্ছে, অন প্লেন জেড ইকুয়াল টু 0 দিয়ে আমাদেরকে বের করতে বলেছে ফাইন্ড দ্য কারেন্ট ইনডেন্সিটি। ওকে, তাহলে এটা হচ্ছে তোর টাইপ 2, যেটা তোর ইম্পর্টেন্ট, ফাইন্ড দ্য কারেন্ট ডেন্সিটি। হলো? তো এই টাইপটা এলে তোদেরকে যেটা নিতে হয়, মানে কারেন্ট ডেন্সিটি বের করতে গেলে আমাদেরকে যার সাহায্য নিতে হয়, কারেন্ট ডেন্সিটি মানে আমরা কাকে শিখেছি, সেটা হচ্ছে জে। তো এখানটা থেকে আমাদের যেটা করতে হবে সেটা আসছে কি, দেখ, ডেল ক্রস এইচ, ওকে, সেটা ইকুয়াল টু হয় কত না আমাদের জে। ওকে, তাহলে এটা আমাদের কি ছিল না, এটা ছিল অ্যাম্পিয়ারের সার্কিটাল ল ইন পয়েন্ট ফর্ম। ওকে, তাহলে এটা আসছে কি পয়েন্ট ফর্ম, বা এটাকে আমাদের অনেক সময়তে বলা হয় কি, তো ডিফারেন্সিয়াল ফর্ম, পয়েন্ট ফর্ম অফ অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল। হলো? এবারেতে দেখ আমাদের তাহলে প্রথমেতে ডেল ক্রস এইচটাকে ক্যালকুলেট করতে পারলেই আমাদের জে এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে দেখ, যদি আমরা ডেল ক্রস এইচকে ক্যালকুলেট করি, বেসিক্যালি সেখানেতে ঘটনাটা কি দাঁড়াবে, সেটা আসছে আমাদের ওই ডিটারমিনেন্টটাকে আমাদের বের করতে হবে। তাহলে এখানটাতে তোরা ওই নিয়ে নে এক্স এ ওয়াই এ জেড, রাইট? সেখান থেকে ডেলের জন্য আমাদের লিখে ফেলছি কত, ডেল এক্স ডেল ওয়াই এ জেড মানে কত পেয়ে যাচ্ছি, ডেল জেড। ভেক্টরটা এখানটাতে কি দিয়ে দেওয়া ছিল, এইচটা, এটা ছিল কতখানি ওয়াই, আর এটা ছিল কতখানি মাইনাস এক্স। জেডেতে শেয়ার ভ্যালু ছিল কত 0। তাহলে এটাকে, এই ভ্যালুটাকে তোরা লিখে দিচ্ছিস, রাইট? তাহলে এটাকে যদি আমি ব্রেক করি, ব্রেক করলে আমাদের কীরকম কথা চলে আসবে দেখতো না। দেখ, এ এক্স এর জন্য এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে আমাদের এ এক্স বরাবর যে ঘটনাটা পাবো সেটা বেসিক্যালি আমরা পেয়ে যাব হচ্ছে এরকম, দেখ এ এক্স, সেটার জন্য আমরা পাচ্ছি কত না মাইনাস অফ, মানে ফর্মুলার মাইনাস আবার এখানের একটা মাইনাস, মানে সেটা বেসিক্যালি তো চলে আসবে কত, যে প্লাস অফ ডেল জেড অফ এক্স। এ ওয়াই দেওয়া কাজটাকে করলে কতখানি চলে আসবে, দেখ, এ ওয়াই দেওয়া কাজটা করলে তো চলে আসবে হচ্ছে যে প্লাস এ ওয়াই, সেটার ভ্যালুটা চলে আসবে হচ্ছে ডেল জেড অফ ওয়াই, ডেল জেড অফ ওয়াই। আর তোর জেড দেওয়া কাজটাকে করলে তার ভ্যালুটা, তোরা নিশ্চয়ই এখান থেকে ডিটারমিনারটাকে নিজেরা বের করে নিতে পারবি, আমি সেটার মধ্যে আর বেশি নিজেকে ইনভলভ করছি না, তোরা ওটাকে তোরা নিজেদের মতন করে দেখে নিস কিন্তু।
ওকে, আমি আর ওই ক্যালকুলেশনটার পার্টটার মধ্যে গেলাম না। মানে সেখানটা থেকে তোর ভ্যালুটা চলে আসবে কতখানি দেখ না, মাইনাস ডেল ডেল এক্স অফ এক্স ইন্টু এজেড, আর তোর এজেড দিয়ে আরও একটা কম্পোনেন্ট থাকবে, সেটা থাকবে কত, মাইনাস ডেল ডেল ওয়াই অফ ওয়াই ইন্টু এজেড। তাহলে এখান থেকে সমস্ত জিনিসগুলোকে মানে ক্যান্সেল আউট করলে এখান থেকে বেসিক্যালি যে ভ্যালুটা পেয়ে যাবো সেটা আসছে কত দেখ, মাইনাস এজেড মাইনাস এজেড। ওকে, কেননা শুধুমাত্র দুটো কথাই আমাদের বেঁচে থাকবে, বাকিগুলো কিন্তু আমাদের সমস্তগুলো কিছু একটার একটাকে নালিফাই করে বাইরে বেরিয়ে যাবে। তো সেখান থেকে আমাদের যেটাকে কথাটা চলে আসছে, তাহলে সেটার ভ্যালু চলে আসবে কতখানি দেখতো, মাইনাস 2hz। তাহলে সেটাই আমাদের চলে এলো কি, তোর ডেল ক্রস এইচ এর ভ্যালু, সেটা থেকেই আমাদের বের করতে হবে কি, কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি মানে সেটাই হচ্ছে যে, তাহলে এটাই আমাদের কারেন্ট ডেন্সিটি, তাহলে এটার সমাতেই অ্যান্সার লিখে দেবো কত, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, রাইট। তাহলে এই ধরনের জিনিস আমাদের টাইপ 2 হিসাবে আমরা প্র্যাকটিস করে যাচ্ছি। এবারেতে দেখ আরও একটা টাইপ তোদের আমি দেখিয়ে দেবো, মানে এই রকমই টাইপ 2 এরই মতন, কিন্তু সেটাও পরীক্ষায় আসে। তো সেটার কথার সময় তোদের দিয়ে দিচ্ছি, ধর তোদের কোনো একটা জায়গাতে এরকম বলে দেয়া আছে যে ভি, ভি বলতে কাকে বোঝায় নিশ্চয়ই বুঝতে পারছিস, তোর স্কেলার পোটেন্সিয়াল, বা তোরা বলতে পারিস কি তোর ইলেকট্রিক পোটেন্সিয়াল। তার ভ্যালু তোদের ধর দিয়ে দেওয়া আছে 80z cos x ইন্টু cos, এখানটাতে আছে কত, ব্র্যাকেটের মধ্যে 3 × 10⁸ t, 3 × 10⁸ t এত কিলোভোল্ট। ওকে, আর তোদের বলে দেয়া থাকছে কি, অ্যান্ড আরও একটা ভেক্টর যেটাকে এ, তার নাম দেওয়া আছে কতখানি, ভ্যালু দেওয়া আছে কত দেখ, 26.7 z sin x ইন্টু sin 3 × 10⁸ t। সেটা কোন দিক বরাবর আছে না, সেটা তোর বলে দেওয়া আছে হচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর আছে। তাহলে স্কেলার পোটেন্সিয়াল তার অ্যাক্সিস বলার দরকার নেই, এখানটার ক্ষেত্রে কিন্তু এটা কোন অ্যাক্সিস বরাবর আছে সেটা বলে দেওয়া থাকছে, সেটা আসছে কোথায়, এ এক্স বরাবর আছে। এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার তোর ইউনিট বলে দেওয়া আছে কি, মিলি ওয়েবার পার মিটার। ওকে, পুরো ঘটনাটা কোথায় আছে সেটাকে তোর কিছু মেনশন করা নেই, মানে আমাদের অ্যাজিউম করতে হবে অল থিং আর ইন ফ্রি স্পেস। দিয়ে আমাদেরকে বের করতে বলা হয়েছে ফাইন্ড ই অ্যান্ড এইচ। ওকে, তাহলে ই বলতে বুঝতে পারছিস কার কথা বলছে, ইলেকট্রিক ফিল্ডের কথা বলছে। এইচ বলতে নিশ্চয়ই বুঝতে পারছিস কার কথা বলছে না, ম্যাগনেটিক ফিল্ডের কথা বের করতে বলছে। তাহলে দেখ আমরা এখান থেকে প্রথম কথা পেয়ে যাচ্ছি কি, যে এই ভি পেয়ে গেছি, আর পেয়ে গেছি কত, এ পেয়ে গেছি। তাহলে এই যদি দুটো কোয়ান্টিটি কখনো তো দিয়ে দেওয়া থাকে, আমাদের ই বের করা কিন্তু খুব সহজ আছে। ই বের করার জন্য আমরা কীরকমভাবে করি না, তার জন্য তোদের ফর্মুলা আমি থিওরি পড়ানোর সময় শিখিয়েছি, সেটাকে লিখি কত, মাইনাস ডেল ভি মাইনাস ডেল এ বাই ডেল টি। ওকে, এই ফর্মুলাকে অ্যাপ্লাই করলে কিন্তু আমরা ই পেয়ে যাব। তো এবারেতে কথা আসছে এই দুটো জিনিসকে আমরা একটু আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করে নিই। প্রথমে তো ধর ডেল ইন্টু ভিটাকে ক্যালকুলেট করছি, মানে এই কোয়ান্টিটিটাকে ক্যালকুলেট করছি। তো ডেল ভি লিখতে গেলে আমাদের কি করতে হবে, ডেল ডেল এক্স অফ ভি, সেখানটাতে থাকবে কত আই ক্যাপ বা এক্স লিখে দিতে পারবি। এখানটাতে থাকবে কত দেখ, ডেল ডেল ওয়াই অফ ভি ইন্টু এখানটাতে থাকবে কত জে ক্যাপ, তার সাথে এখানটাতে থাকবে কত দেখ, ডেল জেল জেড অফ ভি ইন্টু সেখানটাতে থাকবে কত কে ক্যাপ। তাহলে এবারেতে আমি যদি এখান থেকে এটাকে ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে আমরা কি জিনিস পাবো সেটাকে দেখছি। ওকে, আচ্ছা এই কোয়ান্টিটিটার মধ্যে দেখ, যদি আমি ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, এখানে আছে জেড আর এক্স, তাহলে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা অটোমেটিক্যালি জিরো আসবে, শুধু থাকবে কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে আর জেড এর রেসপেক্টে থাকবে। তাহলে এটাকে যদি আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, এর ভ্যালুটা কত পেয়ে যাবো দেখ না, সিম্পল কথা আসছে 80z, সেটা তো কনস্ট্যান্ট এমনি বাইরে বেরিয়ে পড়বে। cos x, cos x এর ডিফারেন্সিয়েট করলে তোর কত পেয়ে যাব না, মাইনাস সাইন এক্স,
আর বাকি যে আমাদের সেটা টাইমের রেসপেক্টে ভ্যারিয়েবল কোয়ান্টিটি, তার ডিফারেন্সিয়েশন আর এক্স এর রেসপেক্টে হবে না, তাহলে সেটাও পড়ে থাকলো কত, cos 3 × 10⁸ ইন্টু টি। ওকে, সেটা কোন অ্যাক্সিস বরাবর আছে, তোর এক্স অ্যাক্সিস বরাবর, আমি এখানে আই ক্যাপ দিয়ে দিলাম। এই পার্টের ডেরিভেটিভ 0। বাকি ওই যে বাকি পার্টটা আছে, অর্থাৎ জেডের রেসপেক্টে ডেরিভেটিভ করলে সমস্ত কোয়ান্টিটিটাই বাইরে আসবে, তো জেডটা তোর নালিফাই হয়ে যাবে। মানে এখান থেকে তোর যে ভ্যালুটা পেয়ে যাব, সেটা কীরকম চলে আসবে বল না, নিশ্চয়ই তোরা বলতে পারবি। সেখান থেকে ভ্যালুটা চলে আসবে তোর হচ্ছে যে 80 cos x ইন্টু cos 3 × 10⁸ ইন্টু টি, রাইট? তাহলে এই পুরো ঘটনাটা আমাদের এখানটা থেকে চলে এলো। এবারেতে আমাদের আর কার দরকার না, আর দরকার হচ্ছে আমাদের ডেল এ বাই ডেল টির দরকার। তো ডেল এ বাই ডেল টির জন্য আমাদের এই যে কোয়ান্টিটিটা আসছে সেটাকে আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই, তাহলে এখান থেকে পেয়ে যাবো কত, দেখ ডেল এ বাই ডেল টি। তোরা নিশ্চয়ই এটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবি, করে এই ইকুয়েশনটাতে তোরা বসিয়ে দিবি, বসিয়ে দিলে কিন্তু তোরা অ্যান্সার পেয়ে যাবি। আমি আর সেটার মধ্যে নিজেকে নিয়ে আর ঢোকাচ্ছি না, এটা তোদের কাজ, এটা তোরা কিন্তু করে দিস। করে দিলে তোদের যে ফাইনাল অ্যান্সারটা পাবি সেটা তোদের পরীক্ষার আগে তোরা একটুখানি জাস্ট নিজেদের মতন করে চেক করে যাবি, তাই আমি সেখানটাতে বলে দিচ্ছি। ফাইনাল যে অ্যান্সারটা পাবি সেই এর ভ্যালুটা তোর চলে আসবে কত, দেখ তোর -7.93 ইন্টু 10⁶, সামনে থাকবে কতখানি জেড, আর থাকবে কি দেখ সাইন এক্স, তারপরেতে থাকবে হচ্ছে যে তোর cos 3 × 10⁸ ইন্টু টি, সেটা থাকবে কোথায়, এক্স অ্যাক্সিস বরাবর। আর তোদের পড়ে থাকবে কতখানি দেখ তো, তোর ওই -80 × 10⁻³ পড়ে থাকবে কি cos x, আর পড়ে থাকবে কি তোর দেখ cos, এখানে থাকবে কত 3 × 10⁸ ইন্টু টি, সেটা কোন অ্যাক্সিস বরাবর থাকবে না, জেড অ্যাক্সিস বরাবর। এই ভ্যালুটা তোদের এর ফাইনাল ভ্যালু চলে আসবে। তাহলে যখনই তোরা এর এই ফাইনাল ভ্যালুটাকে তোরা দেখে নিবি, তো তোদের কাছে তখন তাহলে ইটা বেরিয়ে গেল। কিন্তু তোদের যখন বি বের করতে হবে, বি বের করার জন্য তোদের কাজ খুব সহজ কাজ আছে। বি বের করার জন্য অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করার জন্য, সেটার জন্য তোদের শুধুমাত্র ডেল ক্রস এ করে দিলেই কিন্তু তোরা অ্যান্সারটা পেয়ে যাবি। তাহলে সেটাকে তোরা নিজেরাই ডেরিভেটিভ করে দিস, সেটা করলেই তোরা আমাদের সেখান থেকে বি পেয়ে যাবি। আর যখনই বি পেয়ে যাবি সেখান থেকে এইচ পেতে তোদের একটু অসুবিধা হওয়ার কথা নয়। এইচ মানে আমরা পেয়ে যাব কত, b/μ0। ওকে, তাহলে এই প্রসিডিওরকে ফলো করে তোরা কিন্তু এখান থেকে অ্যান্সারটাকে কমপ্লিট করে দিস। গেল? এরপরেতে তোদের যে টাইপটা আমাদের টাইপ 4 বলে বলবো, সেই টাইপটা দেখে কিরকম অঙ্ক আছে দেখ। টাইপ 4টার জন্য তোরা যেটা রেডি করবি, ধর তোদের বলে দেওয়া আছে এই ইউনিফর্ম প্লেন ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি 1 GHz। কিরকম কথা বলছি দেখ, এই ইউনিফর্ম প্লেন ওয়েভ of frequency 1 GHz is traveling in a large block, is traveling in a large block। ওকে, যে ব্লকটার মধ্যে ট্রাভেল করছে তাতে বলে দেওয়া আছে কি তার রিলেটিভ পারমিয়েবিলিটি, সরি তার রিলেটিভ পারমিটিভিটি, এপসাইলন দিয়ে পারমিটিভিটি বলে, সেটার ভ্যালু আছে কতখানি 55। রিলেটিভ পারমিয়েবিলিটি তার ভ্যালু বলে দেওয়া আছে কত 1, আর তার কন্ডাক্টিভিটি তার ভ্যালু বলে দেওয়া আছে কত 0.05 সিমেন্স পার মিটার। দিয়ে আমাদেরকে বের করতে বলা হয়েছে কি, ফাইন্ড y, ইটা, বিটা অ্যান্ড ল্যাম্বডা। ওকে,
এই কোয়ান্টিটিগুলোকে তোদেরকে বের করতে বলেছে। তাহলে এই জিনিসটা আমাদের কিন্তু পরীক্ষাতে আসে। তো এটার জন্য আমাদের যেরকমভাবে এটাকে অ্যাপ্রোচ করতে হবে বা যেরকমভাবে লিখতে হবে সেটার কথা আমি একটুখানি তোদের শিখিয়ে রাখি। দেখ, এক মিনিট। এটার জন্য তোরা যেটাকে এভাবে অ্যাপ্রোচ করবি, তোদের প্রথমে তো আসছে কি ইটা। ইটার জন্য তোরা সবাই ফর্মুলা শিখেছিস, সেটা আসছে কিরকম দেখতো, জে ওমেগা, পাশে থাকে কতখানি মিউ, তারপরেতে থাকে কি তোর দেখ সিগমা প্লাস জে ওমেগা এপসাইলন। এই পুরো কোয়ান্টিটিটার পাওয়ারেতে থাকে কে না হাফ। তাহলে দেখ এখান থেকে তোদের যে জিনিসটাকে বসাতে হবে, তোদের এখান থেকে মিউ আছে, মিউ মানে আমাদের সবার শেখা আছে কত হয় মিউ নট ইন্টু মিউ আর। এখানটাতে ফর্মুলাতে আছে কতখানি এপসাইলন, এপসাইলন মানে আমাদের সবাই শিখেছি কত এপসাইলন নট ইন্টু এপসাইলন আর। আর দেখ ফর্মুলাতে আছে কি ওমেগা, ওমেগা মানে আমরা সবাই কতখানি শিখেছি না 2πf। এখানে কোয়েশ্চেনের ফ্রিকোয়েন্সি মানে বলা আছে কতখানি গিগাহার্টজ। তাহলে দেখ এখান থেকে এর ভ্যালুটাকে বের করার সময় তোরা কীরকম ভাবে করছিস, যে যেমন ছিল তেমন রেখে দে, ওমেগা ওমেগার জায়গায় বসিয়ে দিচ্ছিস কত 2πf, এফ মানে কত 1 গিগাহার্টজ 10⁹। তারপরে তো আসছে কি মিউ, মিউ মানে আমরা কত বললাম মিউ নট ইন্টু মিউ আর। মিউ আর এর ভ্যালু দেওয়া আছে, আর মিউ নট তার ভ্যালু আমরা তো সবাই জানি, সেটা আসছে কত 4π ইন্টু 10⁻⁷ ইন্টু মিউ আর মানে সেটা পেয়ে গেলাম কত 55। তাহলে আমাদের এই অবধি গল্প গেল, জে ওমেগা মিউ এই ভিতরের গল্পটা গেল। এরপরেতে চলে যাচ্ছিস কোথায় না ব্র্যাকেটের ভেতরেতে, সিগমা তার ভ্যালু কোয়েশ্চেনেতে কতখানি দিয়ে দেওয়া আছে দেখ 0.05 প্লাস। তোরা আর কিসের কথা পাচ্ছিস দেখ তো না ওমেগা মানে পরের পার্টটা আর কি, জে ওমেগা মানে তোরা আবার বসিয়ে দিচ্ছিস কত 2πf। আর তোদের কি আছে এপসাইলন, এপসাইলন মানে তোদের বসাতে হবে কত এপসাইলন নট, এপসাইলন নট মানে কত আছে 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু, আচ্ছা এখানটাতে আমি একটা জিনিস ভুল করেছি বাবা, সেটা আসছে কি দেখতো আমি 4π ইন্টু 10⁻⁷টার সময় আমি এই 55টাকে বসিয়ে দিচ্ছি, এখানটাতে এটার ভ্যালু ছিল কতখানি 1, রাইট। আর এইটার সময়তে এর ভ্যালুটার সময়তে এখানটাতে তোর বসবে কতখানি না 55। তাহলে দিলে তোদের এখান থেকে ব্র্যাকেট ক্লোজ হবে, ব্র্যাকেট ক্লোজ হওয়ার পরেতে তার পাওয়ারেতে চলে যাবে কতখানি হাফ। এটাকে তোরা বাড়িতে ক্যালকুলেশন করবি, এই ক্যালকুলেশনের মধ্যে আমি আর নিজেকে ইনভলভ করতে চাইছি না। এখান থেকে যদি তোরা ক্যালকুলেশন করিস, সেখান থেকে ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা পাবি সেটা আসবে কতখানি দেখ 1.275 প্লাস জি ইন্টু 155.42। ওকে, সেটাই হয়ে গেল তোর কি ইটার ভ্যালু। এবারে দেখ আমাদের সবাই কম বেশি এটুকুনি শিখেছি যে ইটা মানে আমাদের লেখা হয় কত দেখ আলফা প্লাস জে বিটা। তাহলে এখান থেকে আমরা সিম্পলভাবে আলফার ভ্যালুটাকে কত বলে দিতে পারবো দেখ 1.275। আলফার ইউনিট কত হয় NP/মিটার। বিটার ভ্যালুটা আমাদের এখান থেকে কতখানি লিখে দিতে পারবো দেখ তো, বিটার ভ্যালু চলে আসবে 155.42। বিটার ইউনিট কিসে লেখা হয় না রেডিয়ান/মিটার। হয়ে গেল এখান থেকে গল্প। এবারেতে আমাদের এখান থেকে কাজ আসছে কি যে ল্যামডার ভ্যালু কত হয় সেটাকে বের করবো, রাইট। তাহলে বাকিগুলো তো আমরা দেখে নিয়েছি, বাকিগুলোর তো এখান থেকে কোনটা কি আসছে না আসছে সেটাকে আমরা তো দেখে নিয়েছি। এরপরেতে যদি আমাদের কখনো এরকমভাবে বের করতে বলতো যে তোর ল্যামডার ভ্যালু কত, তো ল্যামডার ভ্যালুর জন্য আমাদের সবাই ক্ষেত্রে জানা আছে, সেটাকে লিখতাম কত 2π/বিটা। তাহলে বিটার ভ্যালু যখন দেখে নিয়েছি, ল্যামডার ভ্যালুটা এই ফর্মুলায় বসিয়ে আমরা সেটাকে অ্যান্সারটাকে বের করে দিতে পারবো। আর আমাদের কি আছে দেখতো ওয়াই এর ভ্যালু যদি আমাদের কখনো বের করতে বলতো, সেটাকে আমরা বের করি কীরকমভাবে জে ওমেগা মিউ ডিভাইডেড বাই আমাদের থাকে কত সিগমা প্লাস জে ওমেগা এটা। তাহলে এখানটাতেও তোরা ফর্মুলাটা থেকে ভ্যালুটাকে বসিয়ে দিবি, বসিয়ে দিলে তোদের এখান থেকে অ্যান্সার চলে আসবে।
তাহলে এইরকমভাবে এই যে কয়েকটা টাইপ দেখিয়ে দিলাম, এই টাইপগুলোর নিউমেরিক্যালস কিন্তু পরীক্ষায় আসতে পারে বা এসেছে। এরপরেতে আরও কীরকম কোয়েশ্চেন আসতে পারে পরবর্তী টাইপে, সেটাও আমি তোদের সাথে ডিসকাশন করব। সেখানটাতে চলে যায় টাইপ 5। এখানটাতে তোদের ধরে নে একটা জায়গাতে বলে দেওয়া আছে কি, যে ভলিউম চার্জ ডেন্সিটি দিয়ে দেওয়া আছে, দিয়ে বাকি জিনিসগুলোকে বের করতে বলেছে। ওকে, আমি কীরকম কথা বলে দিচ্ছি দেখ। ভলিউম চার্জ ডেন্সিটি সেটা তোর বলে দেওয়া আছে রো ইকুয়াল টু রো নট, এখানটা থেকে থাকছে কত 1 মাইনাস আর স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা দেখ, যখনই এখানে আর এর টার্মে আর এর টার্মে দিয়ে দিল, সেখানটা থেকে এবার থেকে তোকে কীরকমভাবে বুঝতে হবে, যে মোটামুটিভাবে আইডিয়া করবো এটা হচ্ছে তোর কি স্ফেরিক্যাল বা তোর হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমেতে দেওয়া আছে। ওকে, কোয়েশ্চেনটাতে আমাদের যদিও বলে দেওয়া আছে এটা আসছে কিসে আছে না, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমেতে ক্যালকুলেশন করার কথা বলা আছে। ওকে, এটার ভ্যালুর সময় আরও এই কথা বলা আছে যে যদি তোদের এই যে ভ্যালুগুলো হয়, অর্থাৎ এই ডেন্সিটির এই ভ্যালুটা হয়, সেটা কার ক্ষেত্রে ভ্যালিড, যদি আমাদের আর হয় কি লেস দ্যান ইকুয়াল টু এ, আর এই যে ডেন্সিটির ভ্যালুটা সেটার ভ্যালুটা হয়ে যায় কত না রো ইকুয়াল টু 0 হয়ে যায়, কখন, যদি তোর আর ইজ গ্রেটার দ্যান এ হয়ে যায়। তাহলে এই তোর বলে দেওয়া আছে কি ভলিউম চার্জ ডেন্সিটি, এই ঘটনাটা এটা কোথায় বলে দেওয়া আছে না ফর এ স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, মানে পুরো ঘটনাটাকে তোকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে বের করতে বলা হচ্ছে, ফর এ স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। হলো, দিয়ে তোদেরকে কোয়েশ্চেনটাতে অনেকগুলো কথা বের করতে দেবে, আমি ধর একটা একটা করে নিয়ে নিচ্ছি। তোকে ধর বলে দেওয়া আছে কি ফাইন্ড টোটাল চার্জ কিউ কতখানি আছে সিস্টেমটার মধ্যে বের করতে দিল। হলো, এবারেতে আগে এটাকে সলভ করে নিই, তারপরে তো তোদের বাকি কী কী ঘটনা দেয় বা দেবে সেটাকে আমি আলোচনা করছি। তাহলে প্রথমেতে যদি এটাকে দিয়ে দেয়, আমাদের সবাই জানি কিউকে বের করতে গেলে আমরা কি করি, টোটাল চার্জকে বের করতে গেলে আমরা সবাই শিখেছি, আমরা লিখি কত ইন্টিগ্রেশন অফ রো ইন্টু ডিভি। এবারেতে কথা আসছে কি দেখ, এটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমাকে এখান থেকে ডিভিটাকে লিখতে গেলে কীরকমভাবে লিখতে হবে, রো ডিভি লেখার সময় আমাদের সবাই শিখেছি সেটাকে লিখতে হয় কি না আর স্কোয়ার সাইন থিটা, তারপরেতে থাকে কি দেখ ডিআর ডি থিটা, তারপরে থাকে কি ডি ফাই, রাইট। এখান থেকে এটা কি আসছে, পুরোপুরি ভলিউমের ওপর ইন্টিগ্রেশন হচ্ছে, ভলিউম ইন্টিগ্রেশন মানে ক্লোজ ইন্টিগ্রেশন। এটা ভলিউম ইন্টিগ্রেশনের সময় আমরা সবাই শিখেছি যে 3টে পার্টে ভলিউম ইন্টিগ্রেশনটাকে রাখতে হয়, মানে ফাইয়ের ভ্যালু কোথা থেকে কোথা রেঞ্জ করছে, থিটার ভ্যালু কোথা থেকে কোথা রেঞ্জ করছে সেগুলোকে দেখতে হয়। আমরা সবাই জানি ফাই কোথা থেকে কোথায় রেঞ্জ করে, ফাই রেঞ্জ করে 0 থেকে 2π অবধি, ফার্স্ট ইন্টিগ্রেশনের এটা চলে যায়। তারপরেরটার ক্ষেত্রে কি থাকে, ফাইয়ের পরেতে থাকে হচ্ছে থিটা কোথা থেকে কোথায় রেঞ্জ করে না সেটাও শিখেছি, থিটা রেঞ্জ করে 0 থেকে π। তারপরেতে চলে যায় পরবর্তী কথায়, পরেরটাতে সেটা আসছে কার জন্যে, তোর ওই ফার্স্ট পার্টটার জন্যে, আর এর জন্যে, আর কোথা থেকে কোথায় রেঞ্জ করে না 0 থেকে এ অবধি রেঞ্জ করে। এবারে দেখ রো, তার যে ভ্যালুটা সেটাকে এখানটা থেকে বসিয়ে দে, কত আসছে দেখ রো নট 1 মাইনাস আর স্কোয়ার বাই এ স্কোয়ার গেল। এরপরে তো ডিভি পুরো টার্মটাকে বসিয়ে দে আর স্কোয়ার সাইন থিটা, তারপরে পুরো কথাটাকে তোর বসালে কত চলে আসছে দেখ ডি আর ডি থিটা, তারপরে পাচ্ছিস কত ডি ফাই গেল। তাহলে এবারেতে আমাদের এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটার ইন্টিগ্রেশন করলে আমাদের কীরকম ঘটনা পেয়ে যাচ্ছে দেখ, ইন্টিগ্রেশনটার প্রসিডিওর নিয়ে আমি আর ডিসকাশন করছি না, তোরা সেটাকে দেখে নিস। তো রো নট তার ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো দেখ, তো মানে পুরো ঘটনাটাকে আমি একেবারেই বসাচ্ছি, মাইনাস কস থিটা, সেটা কার রেসপেক্টে হয়ে গেল, থিটার রেসপেক্টে হয়ে গেল। থিটার রেসপেক্টে করলে এই জিনিসটা তো চলে আসছিল, এখানে লিমিট বসে যেত কত 0 থেকে π। তারপরেতে যাচ্ছে কার রেসপেক্টে, ফাইয়ের রেসপেক্টে ডি ফাই, তার ইন্টিগ্রেশন করলে কত আসতো ফাই আসতো, সেটা যেত কোথায় 0 থেকে 2π।
আর পড়ে আছে কত আরেকটার ইন্টিগ্রেশন করলে তোর কত চলে আসতো দেখ তো, এখান থেকে ব্রেক করে করলে আর স্কোয়ার, আর মানে আমি এখান থেকে একটা লাইন লিখছি, একেবারেতে করা আমার পক্ষেও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর ইকুয়াল টু 0, এটা আছে কোথায় এতে, এখান থেকে আর স্কোয়ারটা ভিতরেতে চলে গেলে তোর কত চলে যেত দেখ তো, আর স্কোয়ার মাইনাস r⁴/a²। ওকে, সেটা আমাদের ইন্টিগ্রেশানে বসতো কোথায় না dr। তাহলে এখান থেকে যদি ভ্যালুগুলোকে আমাদের বসিয়ে নিয়ে ক্যালকুলেশন করতাম রো নট, এখান থেকে পুরো ভ্যালুটাকে বসালে এটাতে পেতাম কত না cos পাই -1 মাইনাস cos 0, এখানটা থেকে আসছে কত 2 ইন্টু এটার ভ্যালুটায় পেতাম কত 2 পাই। আমাদের এই দিকের যে ইন্টিগ্রেশনটা আছে সেই ইন্টিগ্রেশনটা করলে কত পেতাম দেখ r³ মাইনাস r⁵/a² ইন্টু 5। ওকে, সেটার ক্ষেত্রে লিমিটটাকে বসিয়ে দিতিস কোথায় না 0 থেকে 5। তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালুটাকে ক্যালকুলেট করতাম কত পেয়ে যেতাম দেখ তো 4 পাই ইন্টু রো নট, বাইরেটাতে ভেতরের দিকটাতে আমাদের কত বসিয়ে দিচ্ছি দেখতে, এখান থেকে লিমিটটা বসিয়েছিলাম কত 0 টু a। তাহলে এখানটা থেকে ভেতরের দিকটাতে পেয়ে যেতাম কত দেখ a³ মাইনাস এখানটাতে পেতাম কত a5/5 ইন্টু a², রাইট, এটা এখানটাতে বসতো। তাহলে এখান থেকে তোদের কাটাকাটি করলে কোথায় পেতিস দেখ a5, আর এটা কাটাকাটি করলে কত পেয়ে যেতিস a³, মানে এখান থেকে ভ্যালুটা পেতিস কত দেখ 4πε0, এখান থেকে পেতিস হচ্ছে a³/3 মাইনাস a³/5। তাহলে 1/3 মাইনাস 1/5 সেটা করলে আমাদের কত পাই 8/15, রাইট, 8/15 না 5 - 3 মানে 2/15, রাইট, মানে এখান থেকে পেতাম কত দেখ 4πε0, a³ বাইরে চলে গেল, ওপরটাতে পেতাম কত 5 - 3/15, মানে এখান থেকে ক্যালকুলেশন করলে কত পেয়ে যেতাম দেখ 8π/15 ইন্টু ε0 ইন্টু a³। ওকে, তাহলে এই ঘটনাটা কার ভ্যালু দিয়ে দিত না টোটাল চার্জ উইদিন দ্য সিস্টেম, যেটার ভ্যালুটা আমাদের কোয়েশ্চেনেতে এরকমভাবে দিয়ে দেওয়া আছে। ওকে, এই জিনিসটাকে সবাই একবার একটুখানি নোট ডাউনের মতন করে রাখতো, এটা একটা ইম্পর্টেন্ট টপিক আমার যেটা মনে হচ্ছে, মানে পার্সোনালি ফিল করছি যে এই কোয়েশ্চেনটা তোদের পরীক্ষার আসার মতো ইম্পর্টেন্ট একটা জায়গা। একবার সবাই নোট ডাউন করতো, করার পরেতে পরের পার্টটাতে যাব। হলো, এবারেতে দেখ এই জায়গাটা থেকেই কিন্তু তোর আবার কোয়েশ্চেন হতে পারে। ধর যখন তোরা টোটাল চার্জ পেয়ে গেলি, দিয়ে তোদেরকে বের করতে বললো ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আউটসাইড দ্য চার্জ ডিস্ট্রিবিউশন, মানে ওই স্ফিয়ারটার বাইরে তোকে বের করতে বললো। ওকে, তোকে তাহলে আমাদের এখান থেকে বের করতে বলছে কি ফাইন্ড চার্জ ডিস্ট্রিবিউশন কোথায় না আউটসাইড দ্য স্ফিয়ার, মানে তোকে বলছে কি ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আউটসাইড দ্য চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে এখান থেকে কোয়েশ্চেনটাকে লিখে দে, এটার পরবর্তী কোয়েশ্চেন ওই আগে যা ছিল সেটারই, হ্যাঁ, মানে মানে সিচুয়েশানটা সেম দিয়ে দেওয়া আছে, এই পুরোপুরি ঘটনাটা দিয়ে দেওয়া আছে, দিয়েই তোকে বলেছে কি ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আউটসাইড দ্য চার্জ ডিস্ট্রিবিউশন। আউটসাইড দ্য চার্জ ডিস্ট্রিবিউশন বলতে তোদের নিশ্চয়ই বুঝিয়ে দিচ্ছে, সেটা আসছে কি যখন r ইজ গ্রেটার দ্যান a, রাইট, এটা কিন্তু কোয়েশ্চেনে লেখা থাকবে না, আমি তোদের সিম্পলিসিটির জন্য বলে দিব। দেখ সেখানটাতে আমাদের যদি ফিল্ডের কথা বলি, সেই ফিল্ডের জন্য আমাদের ফর্মুলা কতখানি শিখেছি, সেই ফিল্ডের জন্য আমরা ফর্মুলা শিখেছি যে দেখ কোনো একটা স্ফেরিক্যাল জায়গার বাইরে আমাদের ফিল্ড কতখানি আসে না, সেটা শিখেছি হচ্ছে q/4πr²। ওকে, সরি q/, মানে বেসিক্যালি সেটাকে লিখি কত kq/r², রাইট, k মানে কত আসছে দেখ 1/4πε0 ইন্টু q/r²।
এবার দেখ কিউ এর ভ্যালু আমরা তো শিখে নিলাম, কিউ এর ভ্যালু কত শিখলাম আগেরটা থেকেই, 8 পাই বাই 15 এপসাইলন নট এ কিউব, মানে আমি এখান থেকে লিখে দিচ্ছি এটার ভ্যালুটা, দেখ 1/4 পাই এপসাইলন নট 1/r² থাক, ওখানে যে ভ্যালুটা দেখলাম সেটা দেখলাম কত 8 পাই বাই 15, আর কত ছিল রো নট ইন্টু এ কিউ। তাহলে দেখ এখান থেকে কোন কোন জিনিসগুলো ক্যান্সেল আউট হচ্ছে একটু দেখতো, দেখ 4 পাই আর এটা ক্যান্সেল আউট হলে এখানেতে পড়ে থাকছে কত 2, আর কি ক্যান্সেল আউট হচ্ছে, আর সেরকম কেউ ক্যান্সেল আউট হচ্ছে না, তাহলে বাকি পথটা পড়ে রাখলো কত দেখ 2/15, রাইট, এখানে 2/15, আর পড়ে রইল কে দেখতো ওপরটাতে পড়ে রয়েছে কত রো নট এ কিউব পড়ে আছে, নিচে কতখানি পড়ে থাকছে দেখতো এপসাইলন নট ইন্টু r²। ওকে, এরকমভাবে আমরা কি করতে পারবো যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটাকে আমরা বের করে দিতে পারবো, গেল। কিন্তু যদি আমাদের ঘটনা আসতো কি যে আমাদের ভিতরেতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করো, ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনসাইড দ্য চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, তাহলে এরকম একটা প্যাটার্ন দিয়ে তোদেরকে বের করতে বললো কি ফাইন্ড ই ইনসাইড দ্য চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, মানে তোর ঘটনা আসছে কি আর ইজ লেস দ্যান, তো আর ইজ লেস দ্যান এ হতে গেলে কিন্তু আমাদের কিন্তু পুরো যে চার্জটা আছে সেই পুরো চার্জটাকে নিয়ে ডিসকাশন করলে হবে না, আমাদের কি করতে হবে ছোট্ট একটুখানি চার্জকে নিয়ে ডিসকাশন করতে হবে যেটা আমাদের ওই রিজিয়ানের মধ্যে আছে, মানে আর রিজিয়ানের মধ্যে আছে, মানে সেটাকে আমাদের দেখতে গেলে কিরকম ভাবে কথায় আসতে হবে দেখ, সেটা তোর যেই জায়গাটা অবধি আর থাকবে না সেই জায়গাটা অবধি তোকে ক্যালকুলেট করতে হবে, মানে তোকে এখানেতে যে ঘটনাটা করতে হবে সেই জায়গার সময় তোকে ওই ফর্মুলার প্যাটার্ন তো তোর সেম থাকবে, মানে কে কিউ আর থাকবে না, কিউ এর বদলেতে খালি কিউ ড্যাশ এসে যাবে, কিউ ড্যাশ বাই r²। এবারেতে তোদের টার্গেট কি থাকবে না এই কিউ ড্যাশের ভ্যালুটা বের করে নেওয়া, রাইট, মানে তোর আর লেন্থ অবধি কিউ ড্যাশের ভ্যালুটা সেটা বের করে না, তার জন্য আমাদের কি থাকবে ওই যে আগে ইন্টিগ্রেশনটা করেছিলাম পুরো ইন্টিগ্রেশনটাই সেম থাকবে, মানে এখান থেকে যা ইন্টিগ্রেশন করেছিলাম পুরোটা সেম থাকবে, খালি এখান থেকে এটা 0 থেকে a বলেছিলাম, এর বদলেতে এটা কি চলে যাবে 0 থেকে r চলে যাবে, মানে পুরো এখান থেকে যা করেছিলাম সেটাকেই নেব, নিয়ে শুধু এখানটা থেকে একটুখানি বদল করে নেবো, দেখ আমি এখানে যা লিখেছিলাম সেটাকেই লিখবো, রো নট এখান থেকে আমি ভেঙে দিয়ে কত লিখেছিলাম 2 × 2 পাই, তার মানে আমাদের এখান থেকে কত এসেছিল 4 পাই × রো নট, এখান থেকে দেখ r³/3 রাখবো, r⁵ নিচে কত ছিল তো দেখ a² × 5 এটাও রাখবো, খুলে এখানে লিমিটটার সময়তে বসাবো কত 0 to r, তাহলে দেখ এখান থেকে পরের পাতাতে যদি আমি লিখি দেখ এরকমভাবে লিখে দিচ্ছি, এটার ভ্যালু কত চলে আসবে দেখ 4 পাই রো নট, আগের যার কথা লিখেছিলাম সেটাকেই লিখলাম, এখানটাতে তোর চলে যেত কত দেখতো r³/3, ওকে, মাইনাস তোর এখান থেকে পেয়েছিলাম কত ওপরটাতে পেয়েছিলাম r⁵, নিচে পেয়েছিলাম কত 5a², শুধু লিমিটটার সময় এখানটাতে বসবে কত 0 to r, আগেরটায় খালি বসেছিল 0 to a, কারণ আমি পুরো সারফেসটা অবধি ক্যালকুলেট করেছিলাম, এখন আমি পুরো সারফেসটা অবধি যাবো না কারণ আমার সেটা অবধি দরকার পড়ছে না, তাই আমি এখানটাতে কোন জায়গা অবধিকে লিখে রাখবো সেটাকে তোদেরকে এরকমভাবে দেখিয়ে দিলাম, বোঝা গেল পয়েন্টটা। তাহলে দেখ যদি 0 থেকে আর বসাই এখান থেকে আর কোনো কিছু চাপ নিতে হচ্ছে না, বেসিক্যালি তোর পুরো ঘটনাটা এরকমভাবে তোর বসে যাবে, আর তাহলে এটাকে তোদের লিখে দিতে গেলে কীরকমভাবে লিখে দেবো দেখ 4 পাই রো নট, এখান থেকে পাবি কত r³/3 মাইনাস r⁵ ডিভাইডেড বাই 5a², ওকে, এটা হয়ে গেল তোর কি কিউ ড্যাশের ভ্যালু। এবারে কিউ ড্যাশের ভ্যালু যদি এটা হয়ে যায় ই এর জায়গাতে এই ভ্যালুটাকে যদি আমরা বসিয়ে দিই এই ইকুয়েশনটাতে, সেই ইকুয়েশনটা থেকে ভ্যালুটাকে বসালে কি আসছে দেখতো, এখানটাতে ভ্যালুটাকে বসিয়ে দিলে
ই ইকুয়াল টু কে বাই আর স্কোয়ার ছিল, তাহলে কেটাকে এখানটাতে রাখ, কিউ ড্যাস্টের ভ্যালু এটা হয়ে গেল, সেটাকে তুই আর স্কোয়ার দিয়ে ডিভাইড কর, আর স্কোয়ার দিয়ে ডিভাইড করলে এখান থেকে কত পেয়ে যাচ্ছিস দেখ 4πρ0, আর স্কোয়ার দিয়ে ডিভাইড করছিস মানে এখানটাতে থাকবে কত r/3 মাইনাস এখানটাতে থাকবে কত r⁻³ মানে আর স্কোয়ার দিয়ে ডিভাইড হলে এখানটাতে পেয়ে যাবি কত 5 × a স্কোয়ার। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাই আমাদের চলে আসছে কি, যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু ইনসাইড দ্য কন্ডাক্টর মানে ইনসাইড দ্য স্ফিয়ার। এবার দেখ কে মানে আবার আমরা কত শিখেছি 1/4πε0 ইন্টু এখান থেকে কত আসছে দেখ 4πρ0, এখানটাতে কত পাচ্ছিস দেখ r/3 মাইনাস r³/5a²। ওকে, তাহলে নিশ্চয়ই 4π বেরিয়ে গেলে তোরা এখান থেকে পেতিস কত ρ0/ε0, এখানটা থেকে পাচ্ছিস কত r/3 মাইনাস r³/5a²। ওকে, তাহলে এইরকমভাবে আমাদেরকে বের করতে হবে কি, যে এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটাকে বের করতে হবে। তোকে এখান থেকে আরো একটা কোয়েশ্চেন দিতে পারে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড, বা তোকে দিতে পারে ফাইন্ড দ্য পজিশন হোয়ার ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড ইজ প্রেজেন্ট। ওকে, তাহলে একই টাইপের কোয়েশ্চেন কিন্তু কতগুলো জিনিস তোকে ঘুরিয়ে দিতে পারে এবং কতগুলো জিনিসের জন্য তোকে তৈরি হয়ে যেতে হচ্ছে সেটার কথাকে খালি তোদের একটুখানি বুঝে যেতে হবে। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিউমেরিক্যালস আমি যতদূর বুঝি। তো এখান থেকে কথা আসছে কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ ইম্যাক্স। তো ইম্যাক্স পেতে গেলে প্রথমে তাকে কোথায় ম্যাক্সিমাম হচ্ছে সেটাকে জানতে হবে। তার জন্য আমরা নিশ্চয়ই বুঝছি যে ইলেকট্রিক ফিল্ডটা পাচ্ছি তাকে ডিস্টেন্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে তার ভ্যালুটাকে নিয়ে আসতে হবে কত 0। মানে তোদের এখান থেকে কথা দাঁড়িয়ে যাচ্ছে কীরকম দেখ dr, ইয়ের ভ্যালু তো আমি একটু আগেই বের করলাম, ইয়ের ভ্যালু আমাদের কত বের করলাম দেখ না ρ0/ε0 r/3 মাইনাস এই ঘটনাটা, মানে আমাদের এখান থেকে কি লিখে দিতে পারবো দেখ ddr/ρ0/ε0, এখান থেকে ভেতর থেকে ঘটনাটা কত পেয়েছিলাম দেখ r/3 মাইনাস r⁵/5a², এই ব্র্যাকেট ক্লোজ করলাম, সেটা ইকুয়াল টু বসাতে হবে কত 0। মানে এখান থেকে আমাদের যদি পুরো ঘটনাটাকে কটাই তাহলে আমাদের পেয়ে যাবো কত ডেরিভেটিভ করলে 1/3 মাইনাস 1/5a², r3 এর ভ্যালু কত চলে আসবে 3 × r², সেটা ইকুয়াল টু 0। মানে আমাদের এখান থেকে ঘটনা যেটা পেয়ে যাবো সেটা দেখ 1/3 ইকুয়াল টু 3/5a² ইন্টু r²। তাহলে এখান থেকে r এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কত দেখতো, r এর ভ্যালু পেয়ে যাচ্ছি 5/9 ইন্টু a², তার রুট, তাই না? তাহলে 5/9 ইন্টু এটা রুট, সেটা করলে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে, তোরা নিজেরা ক্যালকুলেশন করবি, সেটা পাবো হচ্ছে 0.745 ইন্টু a। তাহলে দেখ এর ভ্যালু এটা হলে আমাদের পাচ্ছি কি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ম্যাক্সিমাম পাচ্ছি। এবার দেখ আমাদের ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আছে, ইলেকট্রিক ফিল্ডের যে ফর্মুলা শিখেছি সেই ফর্মুলাটাতে এই ভ্যালুটাকে বসিয়ে দিই, তাহলেই তো কাজ মিটে যাবে। ρ0/ε0 এখানটাতে ছিল কত r/3 মাইনাস তোর r⁵/5a²। ওকে, তাহলে তোরা এখান থেকে ভ্যালুটাকে বসিয়ে দিবি, বসিয়ে দিয়ে যে অ্যান্সারটা আছে সেটাকে তোরা বের করে নিবি। আমার তো আর ক্যালকুলেশনটা করে দেখানোর টার্গেট না, তোরা জিনিসটাকে এবারেতে বুঝে নিবি, নিয়ে বাকিটাকে যেটা করার সেখানটা থেকে তোরা অ্যান্সারটাকে বের করে দিয়ে আসবি। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা কিন্তু পরীক্ষাতে আসে বা এসেছে। এরপরে যে টাইপটাকে নিয়ে ডিসকাশন করবো দেখ, তাহলে এটা কত নম্বর টাইপের কথা ডিসকাশন করছি, মোস্টলি আমরা 5 নম্বরটাকে নিয়ে ডিসকাশন করেছিলাম, রাইট? হ্যাঁ, এবারে তাহলে আমরা চলে আসছি কোথায়, যে 6 নম্বর টাইপটাকে নিয়ে, টাইপ 6। এখানটাতে তোকে বলে দেওয়া আছে ফাইন্ড ইন্ডাকটেন্স অফ এ সলিনয়েড। কি বলেছে দেখ, ফাইন্ড ইন্ডাকটেন্স
যখন কোনো কিছু মেনশন করা নেই ইন্ডাকটেন্স মানে আমরা বুঝবো কি কোন ইন্ডাকটেন্সের কথা বলছে, না সেলফ ইন্ডাকটেন্সের কথা বলছে, সেটাকে বুঝে নিয়ে আমরা বুঝবো, রাইট? তো দেখ এখান থেকে তাহলে find inductance of a solenoid. যে সলিনয়েডটার ক্ষেত্রে তোর বলে দেওয়া আছে কত কালো টার্নস আছে, 2800 টার্নস। ওকে, wound uniformly কার উপরেতে ওভার এ লেন্থ অফ 0.6 meter on a cylindrical diameter of 4 centimeter. On a cylindrical diameter of 4 centimeter. কিছু বলে দেয়া নেই, মানে আমাদেরকে ধরে নিতে হবে কি এখানেতে যে মিডিয়ামেতে হচ্ছে মিডিয়াম ইজ এয়ার, মানে এয়ার মানে আমাদের বক্তব্য থাকবে কি ফ্রি স্পেস। এবারেতে আমাদের কাছে শিখেছি কীরকমভাবে বা কী শিখেছি দেখ, সেলফ ইন্ডাকটেন্স অফ সলিনয়েডের ফর্মুলা সবার জানা আছে, সেটা আমরা কত শিখেছি দেখ, মিউ নট এন স্কোয়ার এ বাই এল, তাই ছিল না? তো এবারেতে এখান থেকে বাকি কথাগুলোকে বসিয়ে দিতে হবে। মিউ নট মানে কত আছে 4 পাই ইন্টু 10⁻⁷। এন মানে আমাদের কতখানি আছে দেখ 2800 তার স্কোয়ার। এরিয়া মানে কত না দেখ সিলিন্ডারিক্যালের ডায়ামিটার 4 সেন্টিমিটার বলা আছে, মানে আমাদের এখান থেকে বসাতে হবে কত পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু 2 সেন্টিমিটারের স্কোয়ার। 2 সেন্টিমিটারের স্কোয়ার মানে কত 2 এর স্কোয়ার করলে 4 ইন্টু সেন্টিমিটারের স্কোয়ার মানে আসছে কত 10⁻⁴ ডিভাইডেড বাই আমাদের যেটা আসবে সেটা আসছে কত লেন্থটা কোয়েশ্চেনে তো কতখানি বলে দেওয়া আছে দেখ 0.6 মিটার। তাহলে এখান থেকে এটা একদমই সিম্পল একটা অঙ্ক, এই টাইপটা যদি আসে তো খুবই ভালো, তার ভ্যালু তোদের চলে আসবে কত দেখবি 20.63 মিলিহেনরি। ওকে, এই টাইপটা কিন্তু পরীক্ষায় আসে না বলাটা ভুল, এসেছে তো সহজ জিনিস, তো সেটাকে সবাই ঝটপট রেডি করে ফেলবি। তাহলে আমি যেটা করিয়ে দিলাম এটাকেও একবার তোরা একটুখানি স্ক্রিনশট নিয়ে নে, একবার দেখে নে, নেওয়ার পরে তো পরের কাজটায় যাবো। এরপরেতে দেখ তোদেরকে এরকম বের করতে দিয়েছে ফাইন্ড ফোর্স বিটুইন টু প্যারালাল ওয়্যারস। ফাইন্ড মানে এটা তোর চলে যাচ্ছে কি তোর টাইপ 7। তোদেরকে এখানেতে বের করতে বললো কিরকম কত দেখ, ফাইন্ড ফোর্স বিটুইন two parallel wire, force between two parallel wire, যে ওয়্যারগুলোর ক্ষেত্রে বলে দেওয়া আছে কি ক্যারিং কারেন্ট 42 অ্যাম্পিয়ার। আর বলে দেওয়া আছে কি দে আর সেপারেটেড বাই separated by 6 centimeter in air। তাহলে এখান থেকে আমাদের যদি দুটো ওয়্যারের মধ্যে ফোর্স বের করতে বলে, ফোর্স বের করার জন্য আমাদের ফর্মুলা সবাই শিখেছি। অ্যাকচুয়ালি আমরা যে ফর্মুলাটা শিখেছি সেটা আসছে কি ফোর্স পার ইউনিট লেন্থ। ফোর্স পার ইউনিট লেন্থের ফর্মুলাটা আমরা কত শিখেছি না সেটা আসছে কি দেখতো মিউ নট বাই 2 পাই, এখানটাতে শিখেছি কত দেখ I1 I2 বাই ডি, রাইট? তাহলে এখান থেকে মিউ নট মানে কত আসছে দেখ 4 পাই ইন্টু 10⁻⁷,
বাই 2 পাই। I1 I2 মানে কত পাচ্ছি দেখ 42 ইন্টু 42। ডিস্টেন্সটা কতখানি বলে দেওয়া আছে 6 সেন্টিমিটার, মানে আমাকে সেটাকে বসাতে হবে কতখানি 6 ইন্টু 10⁻²। ওকে, তাহলে এই ফর্মুলা থেকে ক্যালকুলেট করলে আমরা F/L এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে F/L এর এখান থেকে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা পেয়ে যাবো মোটামুটি ধরনের তোর 5.88 ফোর্স ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। এবার তো দেখ কোয়েশ্চেনে কিন্তু বলে দেওয়া নেই যে কারেন্ট দুটো যেটা ফ্লো হচ্ছে সেটা সেম ডিরেকশানে যাচ্ছে না তোর অপোজিট ডিরেকশানে যাচ্ছে। যদি তারা সেম ডিরেকশানেতে যেত, ইফ দে মুভ ইন সেম ডিরেকশন, তখন আমরা সবাই জানি কি দে উইল বি অ্যাট্রাক্টিভ। আর যদি আমরা সবাই জানি ইফ দ্য কারেন্ট মুভ ইন অপোজিট ডিরেকশন, ওকে, সবাই আমরা শিখেছি যা তাদের মধ্যে যে ফোর্সটা হবে সেই ফোর্সটা আসতো কি রিপালসিভ। ওকে, তাহলে এটাও একটা ছোট্ট টাইপ। এই টাইপটাও কিন্তু আমাদের যদি কপাল ভালো থাকে তো এসে যাওয়ার চান্স আছে। তো এটাকেও কিন্তু তোরা সবাই দেখে যাচ্ছিস। হলো, এরপরেতে আরও একটা টাইপকে নিয়ে আমরা ডিসকাশন করে নেব। তাহলে এটা আমাদের চলে যাচ্ছে কত টাইপ 8। টাইপ 8টাতে আমাদের এরকম বলে দেওয়া আছে দেখ, এ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হ্যাজ পাওয়ার ডেন্সিটি। পাওয়ার ডেন্সিটিটা বলে দেওয়া আছে কত দেখ 1.2 ওয়াট পার মিটার স্কোয়ার। যে মিডিয়ামেতে আছে সেটা বলা আছে কি দেখ, ইন এ মিডিয়াম যেখানেতে বলা আছে কি এপসাইলন আর সেটা ইকুয়াল টু 3 অ্যান্ড তার মিউ আর অর্থাৎ রিলেটিভ পারমিয়েবিলিটি কত আছে 1 দিয়ে বলা আছে কি ফাইন্ড অ্যাম্প্লিটিউড অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে বলেছে কি তোর দেখ ফাইন্ড অ্যাম্প্লিটিউড অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে কোয়েশ্চেনটাতে আমাদের বলে দিল কি দেখ অ্যাভারেজ পাওয়ারের কথা বলে দিয়েছে। পাওয়ার অ্যাভারেজ তার ভ্যালু কত বলা আছে দেখ, সিম্পল কথায় বলা আছে কিন্তু 1.2 ওয়াট পার মিটার স্কোয়ার। বাকি দুটো ঘটনা তোদের দিয়ে দিয়েছে। এবারেতে তোদের এখানটা থেকে আমরা যদি বের করতে পারি যে ইটার ভ্যালুটা কত হয় না, সবাই আমরা শিখেছি সেটাকে বলে কি √μ/ε। তাহলে দেখ মিউ মানে আমরা কত লিখবো μ0 μr, এপসাইলন মানে কত লিখবো ε0 ইন্টু ε r। তাহলে সেখান থেকে যদি আমাদের যা যা কোয়ান্টিটির ভ্যালুগুলোকে বসিয়ে দিয়েছে সেটাকে যদি বসিয়ে দিই, আমি আর লিখছি না তোরা বসিয়ে দিবি, সেটার ভ্যালু আসছে কত 217.66 ওহম। মানে অ্যাপ্রোচটা দেখ কীরকমভাবে অ্যাপ্রোচ করছিস। এবার দেখ ইটা যখন তোরা পেয়ে যাবি তখন তোদের অ্যাভারেজ পাওয়ারের সাথে ইটার একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি অ্যাটলিস্ট তোরা পরীক্ষায় ফর্মুলাটাকে কিন্তু মুখস্থ করে যাস। সেটা আসছে কি দেখ EM²/ইটা। তাহলে সেখান থেকে তোরা কিন্তু একটা কাজ পেয়ে যাবি EM, তার ভ্যালুটা কিন্তু তোরা পেয়ে যাবি। সেটার ভ্যালুটা কত আসছে দেখ তো না, অ্যাভারেজ পাওয়ার ছিল কত 1.2 ইন্টু 2, ইটার ভ্যালুটা কতখানি দেখলাম সেটা আসছে কত 217.66। এই পুরো ঘটনাটার পাওয়ারেতে চলে রুটে কত পাওয়ারে চলে যাবে কত হাফ। অর্থাৎ এখান থেকে যে ভ্যালুটা পেয়ে যাব সেই ভ্যালুটা পাবো কত 22.85 ভোল্ট পার মিটার। কিন্তু এটা আসছে কি ম্যাক্সিমাম ভ্যালু, কিন্তু আমাদের তো কোয়েশ্চেন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করতে বলেছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দিলে সেখান থেকে কীরকমভাবে পেয়ে যাব, তার জন্য আমাদের RMS এর জাস্ট ফর্মুলা EM/√2। তাহলে এই কোয়ান্টিটিটাকে যদি আমি √2 দিয়ে ভাগ করি এখানেতে আমি যেটা পাবো সেটা আসবে কত দেখ 16.16 ভোল্ট পার মিটার। ওকে, তাহলে এরকমভাবে অ্যাপ্রোচ করলে আমরা পেয়ে গেলাম কি ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম। এবার দেখ বাকি তো আর আমাদের কোনো কিছু কাজ নেই, সিম্পল কথা।
যদি ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাই, এইচ পেতে আমাদের একটুকু ভাবার দরকার নেই। এইচ কত হয়? এইচ মানে আমরা সবাই শিখেছি সেটা আছে কত, ই বাই এটা। তাহলে সেখান থেকে সেই ভ্যালুটা কতখানি চলে আসছে দেখ না, 16.16, তাই তো পেলাম? হ্যাঁ, 16.16 ডিভাইডেড বাই ইটা, ইটার ভ্যালুটা কতখানি আছে ক্যালকুলেট করেছি, 217.66। তাহলে এখান থেকে তোরা যেটা পেয়ে যাবি সেটা আসছে কত, 0.0742 অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা, যদি তোদের ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড থাকে কোনো প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে, সবসময়তে জানবি যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাই কিন্তু বেশি হবে। কার থেকে বেশি হবে না, ম্যাগনেটিক ফিল্ডের থেকে বেশি হবে। ওকে, এবং যদি তোরা পুরো ঘটনাটাই তোর ফ্রি স্পেসের মধ্যে যায়, সেখানেতে ক্যালকুলেশন না করেও কিন্তু তোরা বলতে পারবি ই বাই এইচ ইকুয়াল টু তার যে রেশিওটা, সেই রেশিওটা আসবে কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, এই কথাটাকেও কিন্তু তোদেরকে শিখে যেতে হচ্ছে। তাহলে এইরকম কয়েকটা টাইপ তোদেরকে আমি দেখিয়ে দিলাম, দেখে যা। বাকিগুলো তো সাজেশানেতে দিয়েছি, সেগুলোকেও দেখে যা। আশা করব পরীক্ষাটা তোদের ভালো হবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে যেটাকে করিয়ে রাখলাম সেটা আসছে কি, যে তোদের নিউমেরিক্যালসটাকে দিয়ে রাখলাম, নিউমেরিক্যালস ফর্ম ইএমএফটি, তোরা যতটা পারিস এটার লাভ ওঠা এবং ভালো করে দেয়। তো চল, এই আশা রেখে তোদের সঙ্গে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। চল, বাই বাই।